বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্ব পরিপন্থী। সকালে নির্বাচন কমিশন অফিসে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে এমন মন্তব্য করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাব অযৌক্তিক। সংস্কারে অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটি কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। সিইসি আরও বলেন, আগামী বছরের জুনে বর্ষাকাল, তাই সে সময় নির্বাচন করা কঠিন। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে, 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। বিএনপি ষড়যন্ত্র বা 1-11 ধরনের কিছুতে আগ্রহী নয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিএনপির সাথে ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতা নিয়ে অনাগ্রহী নন বলেও মনে করেন তিনি। আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছে ছাত্রনেতাদের রয়েছে। আইন উপদেষ্টা তার পোস্টে আরও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের এসব ঘটনা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে। সরকারে থেকে কেউ রাজনৈতিক দল করছে, বিএনপির এই অভিযোগ সঠিক নয় দাবি করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর পানি ভবনে আয়োজিত জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, এই বছরের ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যে নির্বাচন আয়োজন করবে সরকার। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণা তৈরি করা হবে, তাতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রশ্নই নেই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়ে তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। নির্বাচন বিলম্বিত হবার কোনো সুযোগ নেই। অন্য পথে সমাধান খুঁজতে গেলে সন্দেহ সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত দেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন।
ক্ষমতায় থেকে কিংস পার্টি তৈরির চেষ্টা করবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে 2-3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না। প্রফেসর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং এই মুহূর্তে এই সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই যোগ্য মানুষ, কিন্তু নাবালকদের কথা চলবেন না। আপনি দেশের মধ্যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাদের সাথে আলাপ করে, দেশের জ্ঞানীগুণী মানুষের সাথে আলাপ করে এই রাষ্ট্রটি চালান এবং দীর্ঘ সময় থাকার চেষ্টা করবেন না। যত দিন যাবে অর্থনৈতিক অবস্থা তো খারাপই হচ্ছে। সংস্কার করার ন্যায্য অধিকারী হলো একটি নির্বাচিত গণপ্রতিনিধি। একটি পার্লামেন্ট সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার সুযোগ করে দিন। শুধু শুধু আর সময় ক্ষেপণ করবেন না। এই কয় মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিচার্জ করেছে পুলিশ। দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এই ঘটনা ঘটে। পরে শিক্ষকদের 15 জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। এর আগে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসও ছোঁড়ে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এদিকে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের মধ্যে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাত্রা করায় তাদের বাধা দেয়া হয়েছে। আমাদেরকে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদের স্বস্থানে ফিরিয়ে দেয়। ব্যারিকেড পার হয়ে যাবে না, সম্পূর্ণ এভাবে কথা ছিল, কিন্তু আপনারা নিজে দেখছেন তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেড পার করে 100 জন চলে গেছিল। তো আমাদের বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের উপরে আমরা পানি ছিটিয়েছি। শেখ হাসিনা সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার অর্থ বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া সেই অর্থ ফিরিয়ে আনা বর্তমান সরকারের মূল লক্ষ্য। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন। জানান, প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফরে আসিয়ানের সদস্যপদ লাভে জোর দিয়েছে বাংলাদেশ। যে বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে। তা আমরাও আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি খাতে মার্কিন প্রশাসনের অর্থ ছাড় বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস দপ্তর। বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি দল। এ সময় খলিলুর রহমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান। এর আগে গত 20 জানুয়ারি শপথ নেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট প্রায় 70টি বিলে স্বাক্ষর করেন। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার বিলও ছিল। এরপরই ক্ষমতা নেয়ার কয়েকদিনের মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় দেশের বাইরে ইসরায়েল ও মিশর বাদে সকল ধরনের আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়। এতে অনিশ্চয়তার মুখে পড়ে বিশ্বজুড়ে মার্কিন সহযোগিতায় চলা নানা প্রতিষ্ঠান। চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনায় আরও 2টি পয়েন্ট যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর পরবর্তী এক ব্রিফিং শেষে একথা জানান তিনি। বলেন, তিস্তা প্রকল্পে নতুন পয়েন্ট যুক্ত হওয়ার ব্যাপারে চীনেরও সম্মতি রয়েছে। চীনা ঋণের 3% সুদ হার কমানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। সেই সাথে ঋণ পরিশোধের সময়সীমা 25 থেকে বাড়িয়ে 30 বছর করার ব্যাপারেও আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধিতে 2 দেশ একসাথে কাজ করতে একমত পোষণ করেছে। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা। কুনমিং এর যে ডেপুটি গভর্নর
উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। রাজনৈতিক নেতাদের মতো দেশে সাংবাদিক ও বুদ্ধিজীবীদের চীন সফরের সুযোগ করে দিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরে কালিয়াকৈরে চীনা রাষ্ট্রদূতের প্রতি এই আহ্বান জানান তিনি। সকালে ওয়ামি পার্মানেন্ট ক্যাম্প প্রাঙ্গণে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি হয়। এ সময় দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বলসহ তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় পণ্য। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কাজ শুরু করেছে চীন। পরে জামায়াতের আমির বলেন, বুদ্ধিজীবীরা চীন সফরে গেলে সমাজ বিনির্মাণে আরও দক্ষতার সাথে ভূমিকা রাখতে পারবে। বাংলা একাডেমির বিভিন্ন স্তরে একপাক্ষিক লোক থাকায় স্বচ্ছতা নেই এবং অতীতে খ্যাতিমান মানুষ এখানে জায়গা পায়নি। এর সংস্কার দরকার বলে জানিয়েছেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন। তাড়াহুড়োর কারণে পুরস্কার নিয়ে জটিলতা হয়েছে ভুল স্বীকার করে একাডেমির মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম বলেন, জনবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল করা হবে। তালিকাটি রিভিউ করব এবং কোথাও কোথাও যেখানে আমরা প্রধানত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়। পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা ও মারধরের মামলায় চার্জ গঠন শেষে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মাধ্যমে শুরু হয়েছে এই মামলার বিচার কাজ। এর আগে 18 এপ্রিল এই মামলায় পরিমণির বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদনে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা মদ পানের পর টাকা না দিয়ে আরও 2টি বোতল নিয়ে চলে যান। টাকা চাইলে তারা সেখানে ভাঙচুর করেন এবং ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ সহ কয়েকজনকে মারধর করেন। এ ঘটনায় 2022 সালের 7 জুলাই আদালতে এ মামলা করেন নাসির উদ্দিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অস্ত্রবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে হামাস। তাদের দাবি, গৃহহীন ফিলিস্তিনিদের উত্তর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। পাশাপাশি ফিলিস্তিনের নাগরিকদের জর্ডান ও মিশর সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবের নিন্দা জানিয়েছে সংগঠনটি। এদিকে গাজায় অস্ত্রবিরতি কার্যকরের 1 সপ্তাহ পরেও অধিকৃত পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জেনিন শহরে চলছে বড় ধরনের সামরিক অভিযান। 6 দিনের টানা হামলায় নিহতের সংখ্যা 15 ছাড়িয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির 60তম দিনে এসেও উত্তাল লেবানন সীমান্ত। শনিবার রোড ব্লক ভেঙে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে প্রবেশ করার সময় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 11 সদস্য নিহত হয়েছে, আহত অন্তত 80 জন। এই অভিযানের পর আইডিএফ জানায়, লেবাননের সশস্ত্র এই সংগঠনটি অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেন, এখনই সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করতে চায় না তেল আবিব। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।